অ্যাকচুয়ালি আমি একটা ক্রাইম করি এর মধ্যে। ওই আমাকে বলে যে তুমি আমার জন্য কি করতেছো বসে বসে। পরে আমি আসলে বিয়েটা ভেঙে দিই। গার্লফ্রেন্ডের ফ্যামিলি তো বুঝে যায় যে এই কাজটা কে করেছে। আমার বাসায় হানা দেয়, আমাদের দুইজনকে সামনাসামনি করা হলো। এন্ড দেন আমার ফ্যামিলি এগেইন সেড যে না, একজনকে চুজ করো। ও কাছে আস্ক করা হয় যে তোমার কাকে লাগবে। সে সেড আমার আম্মাকে লাগবে, বা তোমার মাকে লাগবে না তোমার ভাইকে লাগবে। ও বলে আমার দুইজনকেই লাগবে। তখন আমি বুঝতে পারছিলাম যে একবার যদি এবার ওকে আমি মানে হারাই ফেলি তাহলে এটা তো আর উচিত পাওয়ার হবে না। সম্ভাবনা নাই। সবার সামনে শি ওয়াজ, মানে ও খুবই চুপ ছিল। ওকে ফোর্স করছিল তোমার মুখ থেকে একটা ওয়ার্ড বের করতেই হবে, এই সে হবে যাবে। শি টুক মেবি 20 minutes টু অ্যান্সার দ্যাট। এবং ওই 20 মিনিট ছিল আমার লাইফের সবচেয়ে কঠিন সময়, যে কিছু বলো না কেন এটা। সবাই চুপ। একদম এই রুমে এখন যেরকম পিন ড্রপ সাইলেন্ট, ওখানে এরকম পিন ড্রপ সাইলেন্ট। ডাক্তারের কাছে আমরা আসলে তখন জিজ্ঞাসা করলাম যে কেন, আসলে এটা কেন হইলো। আমাকে এটা বলছে যে ও বেঁচে থাকলো ওর কোন অর্গান কি হবে না হবে আই হ্যাভ নো আইডিয়া, ওর ভেতরে সব ম্যাস। বেবির বয়স কত ছিল ওই সময়টা? ওর 7 মাস। ইট ওয়াজ এ ভেরি ওয়ান্ডারফুল ওয়ার্ক। এটা আমাদেরই গল্প। বিদেশি গল্প থেকে, পাকিস্তানি গল্প থেকে ইন্সপায়ার্ড এটা। 250-300 মানুষ ছিল, মানে বাইরের অডিয়েন্স সহ। কারো মুখে কোনো কথা নাই। কানতে কানতে গিয়ে নাক দিয়ে পানি পড়ছে, মুখ দিয়ে পানি পড়ছে, এটা আদৌ রাখবো কি রাখবো না। কারণ এটা শুধু আমি না, এটা অনেক ছেলে। একটা বেবি মাঝখান থেকে এরকম বোধহয় টুইন একটা না, আমার টুইন ছিল। মানে ব্যাক ইন 2022 আমার ওয়াইফ কনসিভ করে আর কি। আমরা ইন্ডিয়া গিয়েছিলাম। আমার ওয়াইফের একটা অন্য প্রবলেম ছিল, ওটা ট্রিটমেন্টের জন্য। মানে ওর ট্রিটমেন্ট বাংলাদেশে হচ্ছিল না। সো পরে বেটার ট্রিটমেন্টের জন্য আমরা ইন্ডিয়া যাই। সো অন দ্য প্রসেস অফ দ্য ট্রিটমেন্ট আমরা আসলে আমার ওয়াইফ পরে আমরা বেবি কনসিভের ট্রিটমেন্টেও যাই। তো ওখানে ও হচ্ছে আমার টুইন বেবি, আমার ওয়াইফ কনসিভ করে আর কি। তো সবকিছু ঠিকঠাক ছিল, আমরা উই ওয়ার সো হ্যাপি। আমি বাচ্চাদের নাম রেখে দিই। তখন আমি কাজ করি মাঝখানে প্রায় 2021-এর লাস্ট থেকে 2023-এর লাস্ট পর্যন্ত প্রায় 2 বছর ওখানে গ্যাপ গেছে আমার। সো ওই সময় কারণ ওর প্রবলেমটা খুবই একদম, আমি যখন আমরা যখন রিলেশন শুরু করি তখন থেকে ওর এই প্রবলেমটা ছিল, ফিজিক্যাল প্রবলেমটা। সো এটা ওকে অনেক কষ্ট দিত আর কি। সো আমরা জানতাম যে একটা সময় এটা একটা প্রপার ট্রিটমেন্ট দরকার হবে। তো এরপর আমরা ওই সময়তে ইয়াতে যাই, ইন্ডিয়া যাই। সো বেবি মানে সবই ঠিকঠাক, কিন্তু হঠাৎ করে না, মানে যেটা হয় যে হঠাৎ করে শরীর কলাপস করলো। এবং প্রেগনেন্সি পিরিয়ডে তো অনেক ধরনের জটিলতা তৈরি হয়, কমপ্লেক্সিটি থাকে। জি, এর আগেও ওর এরকম বডি কলাপস করে, আমরা হসপিটালে যাই, হসপিটালে ওকে ইনজেকশন দেয়, এভরিথিং ওয়াজ ফাইন, আবার সব ঠিক হয়ে যায়, সবকিছু নর্মাল। বাট দ্যাট নাইট হচ্ছে হঠাৎ করে বডি কলাপস করে আমরা হসপিটালে যাই। হসপিটাল অ্যাজ ইউজুয়াল আগের ট্রিটমেন্টে ভাবছিল যে গ্যাসের কিছু হবে, ব্যথা এই সেই হবে যাবে। বাট সাডেনলি সিচুয়েশন এত মানে খুব তাড়াতাড়ি এত খারাপ হতে থাকলো যে আমরা সকাল 9টায় জানলাম যে আমার বেবিরা নাই। হ্যাঁ, দ্যাট টাইম আই ওয়াজ একদম অ্যালোন ছিলাম আমি ওখানে। এবং ইনফ্যাক্ট সেই দিন আমাদের বাংলাদেশে ব্যাক করার কথা, মানে আমরা চাচ্ছিলাম যে ডেলিভারিটা বাংলাদেশে হোক, কারণ অনেক বছর তো ইন্ডিয়া ছিলাম এবং ডেলিভারি বাংলাদেশে হোক, এটা চাচ্ছিলাম আর কি। এবং বাংলাদেশে আমরা ডাক্তারদের সাথে কথাবার্তা বলেছিলাম। তো হঠাৎ করে আসলে সিচুয়েশনটা খুব খারাপ হয়ে যায়। এবং আমি লাইক কি বলবো, মানে তখন ওই সময় আসলে আমি লাইফটাকে, আমি আল্লাহর কাছে সবসময় সবকিছুর জন্য শুকরিয়া করি। আমার কাছে মনে হচ্ছিল ওই ইনসিডেন্টটা আমার জন্য অনেক বড় একটা শিক্ষা, অনেক বড় একটা শিক্ষা আমার জন্য। করোনা আমার জন্য অনেক বড় একটা লেসন। করোনার সময় যখন আমি খুব সময় পেয়েছিলাম, অনেক দিন কাজ না করার সময় পেয়েছিলাম, যে সবাই তো আমরা অলমোস্ট বসেছিলাম বাসায় 2-3 মাস। ওই সময় আমি অনেক কিছু শিখেছি। তারপর হচ্ছে এরপর আবার এই সময়টুকু যখন আমি কাজ করতে পারি নাই, আবার ইন্ডিয়া ছিলাম, অ্যান্ড দেন আমার সাথে অ্যাক্সিডেন্ট হলো। এবং আই ওয়াজ অ্যাবাউট টু লুজ হার অ্যাজ ওয়েল। মানে আমার বেবিরা যে মারা গেছে বিষয়টা সেরকম না, বেবি তো মারা গেছেই, এবং ওর সিচুয়েশন এত খারাপ ছিল আমাকে হসপিটাল শিফট করে আমি অ্যাপোলোতে চলে গেছিলাম ওর অপারেশনের জন্য। অ্যাপোলো আমাকে জাস্ট বললো যে আমি জানি না তোমার ওয়াইফের কি হবে, ওর অবস্থা খুবই খারাপ। মানে ওর যে সিচুয়েশন, ভেতরে কি হয়েছে আমরা তো বুঝতে পারতেছি না অপারেশন না করা পর্যন্ত। বাট শি ইজ লুজিং ব্লাড, এবং যে যে পরিমাণ ব্লাড সে লুজ করছে আমি জানি না ওকে আমরা ফিরে আনতে পারবো কিনা। এবং তো পরে এটা খুবই ইমার্জেন্সি অপারেশন ছিল, প্রায় 6.5 ঘন্টা একটা অপারেশন। আমার ওয়াইফ ভোর 3টায় অ্যাডমিট হয়েছিল ওই হসপিটালে। তো এরপরে আবার ওইখান থেকে ওরা শিফট করে আমাদেরকে পাঠিয়ে দিল হচ্ছে অ্যাপোলোতে। সো সামহাও আমি একটু নার্ভাস ছিলাম, বিকজ সারা রাত তো ঘুমাই নাই, প্লাস হচ্ছে মানে বুঝতে পারছিলাম না হচ্ছেটা কি।
মানে আমার তখন সবকিছু একটা ঘোরের মধ্যে ছিল, এবং মানুষ ঘোরে যখন থাকে তখন যে তার ফিলিংস কাজ করে না, এটা আমি তখন বুঝতে পারছিলাম। আমার কোনো কিছুই, কোনো ফিল কাজ করছিল না, কোনো ডিসিশন দিতে পারছিলাম না। ওরা যা বলছে আমি তাই করছিলাম, এবং কোনো ধরনের রিয়াকশনস নাই। আই ওয়াজ সো নাম। তো পরে আমি অ্যাপোলোতে গেলাম, অ্যাপোলো, এবং ওরাই ব্যবস্থা করে দিল অ্যাপোলো। পরে অ্যাপোলো থেকে আইসিইউ অ্যাম্বুলেন্স আসলো। আমি না বুঝতে পারলাম না আইসিইউ কেন লাগবে অ্যাম্বুলেন্স, কারণ আমার বেবি মারা গেছে বুঝলাম, তো ওয়াইফ তো ঠিক থাকার কথা। এবং ওরা আমাকে যেটা বললো যে তোমার ওয়াইফের অবস্থা ভালো না, তাড়াতাড়ি তুমি যাও, অ্যাপোলোতে বলা আছে তাড়াতাড়ি যাও। পরে অ্যাপোলোতে গেলাম, দেখলাম যে 10-12 জনের একটা টিম আমার ওয়াইফকে জাস্ট স্ট্রেচার করে টেনে তাড়াতাড়ি করে বের করলো। আমাকে বললো যে তুমি খালি একটা সাইন করে উপরে আসো। তো আমি ভাবলাম যে ওকে ফাইন, আমি সাইন করতে নিচে দাঁড়ালাম। ওখানে রিসিপশন অ্যাজ ইউজুয়াল যেটা হয়, সে ফোনে ব্যস্ত, দেরি করছে, ডিলে করছে, অন্য কাজ করছে। সামনে আরো 2-3 জন লাইন ছিল। জাস্ট হয়তো 5 মিনিট বা 6 মিনিট আমি নিচে দাঁড়িয়েছিলাম। উপর থেকে দিকে আবার একজন নার্স আসলো, তুমি এখনো দাঁড়িয়ে আছো কেন? না, আমি তো সময় পাচ্ছি না। পর ওকে বকাঝকা করে রিসিপশনের ওকে তাড়াতাড়ি ওকে ফর্মে একটা সাইন করে পাঠাও। মানে আমি জাস্ট কোন রকম নামটা লিখলাম, আর ডিটেলস কিছু না। আমি অপারেশন থিয়েটারে চলে গেলাম। ওখানকার যিনি সার্জন উনি আসলেন, ডাক্তার বিনীতা ওনার নাম, এশিয়ার ওয়ান অফ দ্য বেস্ট রোবোটিক সার্জন। উনি এসে আমাকে বললো তোমার ওয়াইফের কেসটা আমি ডিল করছি। হ্যাঁ, তোমার ওয়াইফের এই অবস্থা কেন? আমি বললাম আমি তো আসলে বুঝতে পারছি না, তুমি তো হসপিটালের কথা বলছো, মানে কি হচ্ছে না হচ্ছে আমি তো জানি না। পরে ইনভেস্টিগেশন রুমে নিয়ে গেল, ওখানে গিয়ে দেখলাম যে ওখানে সবাই ও নেগেটিভ চিৎকার করছে। দ্যাট মিনস ওর আমার ওয়াইফের রক্তেই পজিটিভ। আই ডোন্ট নো যে ওরা ও নেগেটিভ কেন চিৎকার করতেছে। পরে ডাক্তার বেরোলো, বের হয়ে আমাকে যেটা বললো যে তোমার ওয়াইফের সাথে কি ঘটতেছে আমি বুঝতে পারতেছি না, মানে কি ঘটতেছে আমি বুঝতে পারতেছি না। হ্যাঁ, তোমার ওয়াইফ মারাত্মক ব্লাড লুজ করতেছে, তুমি ওর ব্লাড ম্যানেজ করার ট্রাই করো। হ্যাঁ, পরে আমি যেটা বুঝলাম ওদের ব্লাড ব্যাংকে তখন সব ও নেগেটিভ রক্ত ছিল। ওকে, ওগুলোকে ওরা ডিসেন্টিফিউজ করে ওকে রক্ত দিল, মানে রক্ত দিবে এই প্ল্যান আর কি ওদের। বলে আমি তোমার ব্লাডের জন্য তার অপেক্ষা করতে পারবো না, ওকে তো বাঁচাইতে হবে। এরপর দেখলাম সবাই মিলে গেল। যাওয়ার পর ডাক্তার খালি আমার একটা কথা বলছে, তোমার সাথে কে আছে? আমি বললাম আমি কেউ নাই, আমার সাথে আমি কাউকে আনতে পারবো না। আমি বললাম ইন্ডিয়া আমি কিভাবে চেন্নাই কাকে নিয়ে যাবো? আমি কি হয়েছে আমাকে বলেন। ইটস এ 50-50 চান্স, তোমার বাচ্চারা নাই, আর তোমার ওয়াইফ বাঁচবে কিনা আমি জানি না। হ্যাঁ, বি স্ট্রং, কাউকে আনাও, আমি আল্লাহকে ডাকো। হ্যাঁ, এতগুলা কাগজ দিচ্ছে আমাকে সাইন করার জন্য। ওর কোন কোন অর্গান বেঁচে থাকলেও কোন কোন অর্গান যাইতে পারে। আমাকে এটা বলছে যে ও বেঁচে থাকলেও ওর কোন অর্গান কি হবে না হবে আই হ্যাভ নো আইডিয়া। ওর ভেতরে সব ম্যাস। বেবির বয়স কত ছিল ওই সময়টা? ওর 7 মাস। মানে ইট ওয়াজ জাস্ট সাডেন অর কোনো দুর্ঘটনা? মানে এরপর গল্পগুলো না বলি। এরপরে ডেফিনেটলি আমাদের অনুষ্ঠান শেষের দিকে চলে আসছে, বাট একটা রিকভারি হয়েছে আলহামদুলিল্লাহ, আপনাদের এখন বেবিও আছে একটা। হ্যাঁ, যেটা হলো যে মানে এরপর গল্প বলতে আমি যেটা বলতে চাচ্ছিলাম যে মানে আমার তখন আমাকে ডাক্তার যেটা বলে, মানে এই অপারেশনের 1-2 মাস পর তো আমরা ছিলাম ডাক্তারের কাছে। আমরা আসলে তখন জিজ্ঞাসা করলাম যে কেন, আসলে এটা কেন হইলো। প্রথমত তোমার ওয়াইফ বা আমার ওয়াইফকে বলছে তুমি যে বেঁচে গেছো এটাই বেশি, আলহামদুলিল্লাহ তুমি যে বেঁচে গেছো এটা বেশি। আর মেডিকেল সায়েন্সে এমন অনেক কিছু আছে যেটা আমরা নিজেরাও জানি না, এটা আল্লাহর উপরে। এটার অ্যান্সার শুধু আল্লাহর কাছে আছে, এবং তোমাদের কাছে তোমাদের সাথে কেন এটা হয়েছে এটা যদি অ্যান্সার খুঁজতে চাও ওনার কাছে অ্যান্সার খোঁজো। আমি তোমাকে দিতে পারবো না, আমার পক্ষে এটা সম্ভব, শুধু আমি না, এটা কেউ দিতে পারবো না, কোনো ডাক্তার পারবে না, কারণ তোমার এভরিথিং ওয়াজ ফাইন, কেন তোমার সাথে এটা হইলো। হ্যাঁ, মানে 100% ন্যাচারাল করা, মানে ওখানে কোনো অ্যাস্থেটিকের জায়গাটা থেকে কোনো ধরনের মানে চিন্তা করা হয় নাই যে কানতে কানতে গিয়ে নাক দিয়ে পানি পড়ছে, মুখ দিয়ে পানি পড়ছে, এটা আদৌ রাখবো কি রাখবো না। এই ঘটনাটা আমাকে একটু বলেন তো। মানে সিনটা যখন হচ্ছে, মানে এর আগে আমরা শহরে সিন ডান, আমাদের গ্রামে যাব, এবং ডিজাইনটা এইভাবে আমরা শহর শেষ করে ফেলেছি। এখন আমরা সবাই গ্রামে, এবং আমি খবরটা পেয়েছি যে আমার মানে বাবা ক্যারেক্টার নাই, ঠিক আছে, এবং ওইটাই ছিল আমার ওই দিন ফার্স্ট শুট। রাজ ভাই হোয়াট হি ডিড, সব ক্যারেক্টার গুলোকে না খুব কমফোর্ট জোন দিয়েছেন। কমফোর্ট যে ক্যারেক্টারটা ব্রিফ করে, ইমোশনাল জায়গাটা ব্রিফ করে, এবং তাকে ইমোশনাল করার জন্য তার যা যা করা দরকার সেই ব্রিফটুকু সে দিত প্রত্যেকটা ক্যারেক্টারকে। ইন্ডিভিজুয়াল কথা বলতো সবার সাথে, ইন্ডিভিজুয়াল। স্যার আমরা ফুটবল খেলা দেখি না, স্কলার নিয়ে হয়তো প্লেয়ারদেরকে বুঝাচ্ছে তোকে এটা করতে হবে, তোকে এটা করতে হবে। রাজভাই ইন্ডিভিজুয়াল কথা বলতে প্রত্যেকটা ক্যারেক্টার সাথে, এবং সামহাউ ওইটা থ্রু আউট দ্য সিরিজ। তো যেটা হতো প্রত্যেকটা ক্যারেক্টার খুব অনেস্ট ছিল বলে আমার মনে হয় তার ক্যারেক্টারটার প্রতি। আর আমি তো আমার ক্যারেক্টারটার প্রতি অনেস্ট ছিলামই, বিকজ আমি ওই সময়টাতে ওই 7 মাস আমি বাইরে খুব শুটিং কম করেছি, হার্ডলি 2 থেকে 3টা কাজ করেছি বা 4টা।
এর বাইরে আমি গত 7 মাসে কাজ করিনি ওই শুটিং চলাকালীন সময়। সো আমি ক্যারেক্টারটার মধ্যেই ছিলাম। যখন শুটিং হতো আমি অনবোর্ড, একদম প্রথম সিন থেকে আমি বা প্রথম শট থেকে আমি একদম ক্যারেক্টারে ছিলাম। সো আমি ফিল করছিলাম আসলে গল্পটা। তো পরে রাজ ভাই আমাকে জাস্ট কিছু ব্রিফ করলেন, ব্রিফ করার পরে আমি আলাদা হয়ে গেলাম, বিকজ আমি জানি যে আমার শর্ট হবে। এরপরে আমি জাস্ট জয়েন করা থেকে শুরু করে এরপর মার কাছে গেলাম, থাপ্পড় দিল, জাস্ট ব্রিফ করে দিলেন তুমি এখানে আসবা, আমার জোন এটা, ইরফান কি করবা করো। মিঠু আপার মতো উনি ব্রিফ দিয়েছে। মিঠু আপাকে উনি কি ব্রিফ দিয়েছিলেন আমি জানি না, যেহেতু আই ওয়াজ দ্য কালপ্রিট। হ্যাঁ, এরপর মিঠু আপা দেখে হঠাৎ করে চড় মারা শুরু করলেন আমাকে। আমি জানিই না যে মিঠু আমাকে চড় মারবেন, অ্যান্ড গ্র্যাজুয়ালি আমি জাস্ট পড়ে গেলাম মায়ের পায়ে। এবং এগুলো কোনো কিচ্ছু ডিজাইন করা ছিল না। ওকে। এবং পুরো শটটা ছিল এক শটে, পুরো জিনিসটা শুধু এক শটে ছিল এবং একবারই টেক হয়েছে। তো পরে আমি যখন দেখলাম আমি আমাকে কন্ট্রোল করতে পারছি না, আমার লাইক নাকে দিয়ে পানি পড়ছে, আমার গাল দিয়ে পানি পড়ছে, মানে আমি ইমোশনটা কন্ট্রোলই করতে পারছি না। আই ওয়াজ রিয়েলি ফিলিং যে আমার বাবা নাই। আমি জানি না কি হয়েছিল, আমি খুব অপরাধ বোধের মধ্যে ছিলাম। এবং সামহাও আমি আমার আব্বা আম্মা খুব মিস করি সবসময়, বিকজ আব্বা আম্মা আমার সাথে থাকেন না, ওনারা চিটংয়ে একা থাকেন। আমি প্রায় সময় যাই, বাট ওনারা তো থাকেন না। সো আমি সবসময় খুবই ওনাদেরকে নিয়ে টেনশনে থাকি, এমনি যে মানে আমি তো সবসময় ওনাদের পাশে নাই। সো এটা আমাকে সবসময় হার্ট করে আসলে। তো সেই জায়গা থেকে বোধহয় এই ইমোশনটা আরো অনেক বেশি ব্ল্যান্ড হয়ে গেছিল ওখানে। তারপরে আপনি যেটা বললেন যে কিভাবে কি হলো, তো পুরো তারপর রাজ ভাইকে আমি বললাম শর্ট শেষ হওয়ার পরে, ভাইয়া এটা তো কি করবো। রাইট। রাজ ভাই বললো কি, একদিকে চুপচাপ বসো, নেক্সট সিনের জন্য রেডি হও। হ্যাঁ, চুপচাপ বসো, কোনো কথা বলবো না, কেউ কোনো কথা বলবো না। ওনার রেডিয়েশন ওনাকে বলে ভাইয়া এটাকে রাখবো, আমি ডিরেক্টর, আমি জানি কি করবো না করবো, দ্যাটস ইট, কেউ কোনো কথা বলবো না। উনি পরে সিনে চলে গেল, অন্যান্য শটে চলে গেল। পুরা সেট, এতগুলা মানুষ, কমেন হলের সেটের মধ্যে 250-300 মানুষ ছিল, মানে বাইরের অডিয়েন্স সহ, কারো মুখে কোনো কথা নাই, সবাই চুপ একদম। এই রুমে এখন যেরকম পিন ড্রপ সাইলেন্ট, ওখানে এরকম পিন ড্রপ সাইলেন্ট। বাট দিস সিন, মানে এটা ভাইরালের পরে যদি আর কোনো ওয়ার্ড থাকে সেই পরিমাণ আমি বিশ্বাস করি, আমি জানতাম না এটা এমন কিছু হবে কিংবা কি হবে না হবে। আমি এইসব চিন্তাই করি নাই, বিকজ আই ওয়াজ সো অনেস্ট। আমার কাছে ইট গোজ উইথ ন্যাচারালিটি। আমরা কানার সময় এভাবেই কাঁদি। আমাদের যখন জীবনের ভেতরে এক ধরনের মানে বোধ কাজ করে যে কাজটা আমার পাপ ছিল, ভুল ছিল, কিন্তু আমার আর প্রায়শ্চিত্ত করার কোনো সুযোগ নাই, এটা ফিল করলেই তো চোখে পানি চলে আসার কথা। তখন মানুষ আর চিন্তা করে না আমার নাক দিয়ে পানি পড়ছে না চোখ দিয়ে পানি পড়ছে। দ্যাটস ইট। মানে আমার কাছে আমি এটাই ফিল করলাম যে আমার তার সুযোগ নাই। মানে ইউ ডিড দ্য বেস্ট, এন্ড দ্য ফ্যাক্ট ইজ দ্যাট রাজ ভাই কিন্তু এটা রাখছে, এবং এই রাখার চ্যালেঞ্জটা কিন্তু উনি নিছেন। হ্যাঁ, এবং উনি কাউকে কোনো কথাই বলতে দেয়নি। এটা আপনার জীবনের ওয়ান অফ দ্য বেস্ট কাজ আমি বলবো। হ্যাঁ, ডেফিনেটলি এটা আমি বলবো যে ইভেন মানে আমার অ্যাক্টিং এর জায়গা থেকেও আমি বলবো যে ডেফিনেটলি আমার বেস্ট। ভাবি কতটুকু এনজয় করেন আজকে আপনি যে এতটা পপুলার, এত নায়িকার সঙ্গে কাজ করতে হচ্ছে? ও বদার না, একেবারেই বদার না। ও বদার হচ্ছে রাতের বেলা আমি বিস্কিট নিয়ে বা ওই যে ডিম নিয়ে ঢুকছি কিনা বাসায়, বাবুর ডায়াপার নিয়ে ঢুকছে কিনা, ও এখনো লিস্ট আছে আজকে কি নিয়ে ঢুকতে হবে, ও বদার এইসব নিয়ে। রাইট অন ট্র্যাক। তার তো আসলে ওটা নিয়ে, সংসারটা নিয়ে চিন্তা করা উচিত। ও দেখেই নেই। বেবির বয়স কত? ওর বয়স হচ্ছে 2 বছর 3 মাস। ওকে, একটাই বেবি। আলহামদুলিল্লাহ। বিউটিফুল। কিন্তু দেখে না যে যখন আপনাকে নিয়ে সাথে নিয়ে শপিং করতে সময় পায় না, যেটা সত্যি কথা। বেবি, স্পেশাল বেবি আসার পর থেকে একেবারে সময় না। কিন্তু আপনার পপুলারিটি এনজয় করেন, লাইক একসাথে শপিং এ গেলে বা কোনো যখন সবাই খুব বিরক্ত হয়। ও আমাকে নিয়ে আর শপিং এ যায় না, অনেক বছর ধরে যায় না। ও খুবই বিরক্ত হয়, মানে ও সত্যি খুব বিরক্ত হয়। এবং ও মানে যে কোনো মিডিয়া গ্যাদারিং অ্যাভয়েড করার চেষ্টা করে। হ্যাঁ, ও কোনো শুটিং ফ্লোরে যাইতে চায় না। হ্যাঁ, মানে খুব বেশি কাছের কেউ না হলে। ও খালি লাইফে মনে হয় 1বার কি 2বার, আমাদের কমন ফ্রেন্ড শাফায়েত মনসুর রানা ভাই ছিলেন ডিরেক্টর, উনি অস্ট্রেলিয়া থাকেন। ওনার শুটিং সেটে ও 2-1বার গিয়েছিল। এছাড়া ও একেবারে মানে কোন শুটিং সেটে যাওয়া। আমি না গল্পে, আমি যখন কাউকে ইন্টারভিউ করি তার আগ পর্যন্ত আমি জানি না ইন্টারভিউটা কোথায় যাবে। আমি যে এত হাজার হাজার মানুষকে ইন্টারভিউ করেছি আমার লাইফে, আমি যদি জানতাম যে আপনার ইন্টারভিউটা আজকে এই জায়গাটায় যাবে,
আমি ডেফিনেটলি তাকে অনেক রিকোয়েস্ট করতাম যে পাশের সিটটাতে বসে আমাদের সাথে গল্প করার জন্য, বিকজ আমরা অনেক ডিজার্ভ করছি। আমি যদি জানতাম যে গল্পটা এরকম হবে, আমি ডেফিনেটলি ভাবিকে নিয়ে বসতাম আজকে, এবং আমি জানি না সে না আসতে চাইলাম, তাকে রিকোয়েস্ট করতাম অনেক, যে দর্শকদের অনেকেরই হয়তো বা জানা। আমি খুবই সিম্পল মিডল ক্লাস ফ্যামিলি থেকে উঠে আসা ছেলে, বাট আমাদের মানে আমি যে ফ্যামিলি থেকে বিলং করি, আমাদের আর যাই হোক কিছু যা থাকুক না থাকুক, যেটা ছিল এটা হচ্ছে আমাদের ফ্যামিলিতে বন্ডিংটা অনেক স্ট্রং আর কি। সো বরাবরই আমি খুবই বড় ফ্যামিলিতে বেড়ে ওঠা ছেলে। আমার বাবা, আমার চাচারা, আমরা সবাই মিলে একটা বাড়ি আর কি। চট্টগ্রামের ওদিকে? চট্টগ্রামে, আমার বাড়ি চট্টগ্রামে মোহরাতে। আচ্ছা। মোহরা হচ্ছে চান্দগাঁও থানার আন্ডারে, আচ্ছা, কালুরঘাটের আগে। আচ্ছা। সো ওখানে আমার বড় হওয়া, স্কুল আমার ওখানে, আমার কলেজ চিটাগং সিটি কলেজ, আচ্ছা, অ্যান্ড দেন চিটাগং কমার্স কলেজ। তারপর ঢাকায় যখন আসলাম ব্যাক ইন 2011, তখন জাস্ট মাস্টার্সটা করেছি আমি তিতুমির কলেজ থেকে। ওকে। এই তো তখন পর্যন্ত তো আপনার মিডিয়াতে বোধহয় কোনো আনাগোনা না? না, একেবারেই না। আমি মিডিয়াতে হচ্ছে 2014 সাল থেকে। মানে ওকে, 14 সাল থেকে আপনি শুরু করেছেন। তো ঘটনা 14 সালে ঘটলেও তার আগে কোনো আকপিস কোনো ব্যাপার স্যাপার ছিল কিনা, লাইক ভাল লাগতো? হ্যাঁ, আমি থিয়েটার করতাম, ছোটবেলা থেকে থিয়েটার করতাম। টু বি অনেস্ট, আমি বড় হয়ে অ্যাক্টরই হতে চেয়েছিলাম। আমি আর হয় না যে আব্বা চাইতো আমি ডাক্তার হই, আম্মা চাইতেন আমি ইঞ্জিনিয়ার হই, বাস সবাই তো চাই, বাবা মার স্বপ্ন তো থাকে। আমি চাইতাম ওনাদেরকে আমি হতাশও করবো না, বাট একজন প্রমিনেন্ট অ্যাক্টর হই, বা এই জায়গায় সবসময় একটা ফ্যাসিনেশন ছিল। বিকজ আমরা যখন ছোট ছিলাম, আমার ভাইয়া থিয়েটার করতেন, বড় ভাইয়া। আচ্ছা। ওনার নাম সাদাত হোসেন লিটন। উনি একজন থিয়েটার কর্মী ছিলেন। উনি নাটক লিখতেন, নাটক ডিরেকশন দিতেন। আমাদের ওখানে একটা থিয়েটার ছিল, লোহিত চিলড্রেন্স থিয়েটার, এটা আমাদের এলাকাতেই। তো উনি আমাদেরকে নিয়ে কালচারাল অ্যাক্টিভিটিস করতেন। আমি যখন ফার্স্ট মঞ্চে কাজ করি, এটা ছিল 1997 সালে। আচ্ছা। আমি খুব ছোট তখন। তো আমার ভাইয়াকে দেখেছি যে আসলে শুধু আমার ভাইয়া না, আরো পাড়ার যারা বড় ভাই আছেন, সবাই মিলে আসলে থিয়েটার ইনভলভ, জি, যেটা আমার জন্য খুবই পজিটিভ এবং ইন্সপায়ারিং একটা ব্যাপার ছিল, এবং আমি খুব এনজয় করতাম অ্যাক্টিং করাটা। তো যেটা হতো তখন, বাট যেটা হয়, আপনি পাড়ার মধ্যে একটা থিয়েটার নাটক হয়, তার মানে তো সমাজ ধ্বংস হয়ে যাচ্ছে, সেরকম একটা ব্যাপার ছিল। অনেক প্রতিকূলতা পার করার পরও ভাইয়ারা আসলে কালচারাল অ্যাক্টিভিটিস গুলো চালিয়ে যেতেন। তখন তো একটা সময় পরে ওই থিয়েটারটা একটা সিটি কর্পোরেশনের হসপিটাল হয়ে যায়, ওই থিয়েটার জায়গাটা। এরপর থেকে আর ওখানে থিয়েটার চর্চা হয়নি কখনো। দেন আমি তারপর স্কুলে থাকতে সব ধরনের কালচারাল অ্যাক্টিভিটিস আমি পার্টিসিপেট করতাম। তো যেহেতু ছোটবেলায় ভাইয়ার হাত ধরে থিয়েটারে আসা, তো অ্যাক্টিং এর একটু মানে ওই আগ্রহটা আমার কাছে সবসময় ছিলই। আমি স্কোপ খুঁজতাম যে একটু বেটার কোনো জায়গায় যদি পারফর্ম করতে পারতাম। তো এই করতে করতে আসলে অ্যাক্টর হওয়ার স্বপ্নটা ভেতরে রয়ে যায় আর কি। ওকে। তো সুযোগ খুঁজছিলাম যে কোনো না কোনো ভাবে যদি ঢাকা আসা যায়, তাহলে এখানে একটু কষ্ট করে স্ট্রাগল করে যে কোনো না কোনো একটা লিঙ্ক খুঁজে পাওয়া যায়, যে লিঙ্কের মাধ্যমে আমি আস্তে আস্তে একটু উপরের দিকে যেতে পারবো। তো সেই জায়গা থেকে আসলে ঢাকায় আসা, 2011 সালে একটা জব নিয়ে আসা একটা মাল্টিন্যাশনাল কোম্পানিতে। এন্ড দেন চাকরির পাশাপাশি 2 বছর চাকরি করার পরে এখানে ঢাকাতে একটা রিয়েলিটি শোর অ্যাডভার্টাইজমেন্ট দেখি একটা চ্যানেলে, চ্যানেল আইতে, ইমামি ফ্যান হ্যান্ডসাম দি আলটিমেট। সো তখন ট্রিগার করে যে বাংলাদেশে প্রথমবারের মতো হয়তো ছেলেদেরকে নিয়ে একটা প্রপারলি কোন একটা রিয়েলিটি শো হচ্ছে। বাট যেটা হয় না, যে আপনি অনেক ধরনের একটা স্বপ্ন লালন করছেন, কিন্তু তখন আমি আসলে কর্পোরেট জায়গায় মোটামুটি একটু সেটেল হওয়ার চেষ্টা করছিলাম। তো বাট আমার ওয়াইফ বলছিল তুমি ট্রাই করে দেখো। এর মাঝখানে বিয়ে হয়ে গেছে? আমি সবার আগে লাইফে বিয়েটাই করছি বোধ হয়। আমার আম্মা একটা খুব ইন্টারেস্টিং কথা বলে যে সবাই আগে পড়াশোনা করে, দেন জব নেয়, সেটেল হয়, তারপর বিয়ে করে, আর তুমি সবার আগে বিয়েটা করলা। ডেফিনেটলি লাভ ম্যারেজ। হ্যাঁ, আই ওয়াজ অনলি 20 যখন আমি বিয়ে করি। বিউটিফুল। আর উনি মানে ও আমার একেবারে মানে সেম এজের, যেহেতু ক্লাসমেট ছিল আমার। ও ওকে। উই আর সেম এজ। বিয়েটা কি বাসি থেকে দিচ্ছিল না, নাকি নিজেরা করে ফেলেছেন? না, নিজেরা করি নাই, মানে আমরা এটা করতেও চাই নাই। বাট যেটা হয় মেয়েদের ক্ষেত্রে বিশেষ করে, যখন তারা অনার্সে পড়ে, বা প্রত্যেকটা ফ্যামিলি থেকে তো বিয়ের চাপ থাকেই। তো আমার সাথে যেহেতু ওর সম্পর্ক ছিল,
সো ডেফিনেটলি আই ওয়াজ এ স্টুডেন্ট, অনলি 20 years of age. ওর ফ্যামিলি তো কোনোভাবেই এটা রাজি হওয়ার কথাই না। মেয়েদের জন্য তো সবসময় একটু বেটার, যার সাথে অ্যাফেয়ার থাকবে অলওয়েজ, তার থেকে বেটার প্রপোজাল মেয়েদের আসে। এটা অলওয়েজই হয়, এটা অলওয়েজই হয়, আসলেও আসে না আসলেও আসে, না আসলেও আসে। তো এটা তো নির্দ্বিধায় যে অনেক ভালো প্রপোজাল ছিল। হ্যাঁ, সো ওর ফ্যামিলি এটা ডিনাই করতে চায় নাই, ওইখানে বিয়েটা দিয়ে দিতে চেয়েছিল, বাট মানে ও কোনোভাবেই আসলে আমাকে লিভ করতে চায়নি। বাট অনেক কষ্ট করতে হয়েছে ওকে। হয় না যে ফ্যামিলি ওর উপর একটু ফেড আপ ছিল, ওকে ডেফিনেটলি মার খেয়েছে প্রচুর আমার জন্য ও ওর ফ্যামিলির কাছ থেকে। বাট যেটা হয় ও কখনো আসলে আমাকে লিভ করতে চায় নাই, আর ও বিয়েটা কোনোভাবেই করতে চায় নাই। সো ফ্যামিলি যখন ওকে বিয়ে দিতে পারছিলেন না, সো অ্যাকচুয়ালি আমি একটা ক্রাইম করি এর মধ্যে। মানে যেটা হয়, আমি ওই ফ্যামিলিটাকে, যে ফ্যামিলির সাথে ওর আসলে বিয়েটা ঠিক হয়, তখন ওই আমাকে বলে যে তুমি আমার জন্য কি করতেছো বসে বসে, খালি ওদিকে বসে বসে আল্লাহ করলে হবে, কিছুটা তো করতে হবে। আচ্ছা কি করবো, তুমি বিয়েটা ভেঙে দাও। আচ্ছা কি বলো, হ্যাঁ। তো পরে আমি আসলে বিয়েটা ভেঙে দিই। ফ্যামিলিতে গিয়ে বলেন যে, ওই ছেলের পক্ষে ফ্যামিলিতে গিয়ে বলি যে আমার সাথে সম্পর্ক আছে। আচ্ছা। এবং ওই ফ্যামিলির বাসা ছিল ঢাকায়, তখন আমি ঢাকায় থাকি না। আমি এসে বলে দিই, এইটাতে তো মানে তুফান তৈরি হয় আর কি, তুলকালাম হয়ে যায়। কারণ ওর ফ্যামিলি, মানে আমার গার্লফ্রেন্ডের ফ্যামিলি তো বুঝে যায় যে এই কাজটা কে করেছে। তো এরপর ওর ফ্যামিলি একদম সবাই মিলে আমার বাসায় হানা দেয়। ওকে, সেটা সিনেমার গল্প আর কি। এক্স্যাক্টলি। তো এরপরে আমার বাসায় যখন হানা দেয়, আমার বাসায় তখন ছিল আমার বড় ভাইয়া আর ভাবি। আমার আব্বা আম্মা তখন একটু কোথায় জানি বাইরে গেছিলেন, আর আমি তখন ঘরের বাইরে। এটা আমি জানতে পারি পরে। আমার ভাইয়া ফোন দিয়ে বলে, তুমি এই মুহূর্তে বাসায় আসো, বাসায় তুমি ঝামেলা বাধায় বাইরে বাইরে ঘুরতেছো, মানে কি, বলে কি আসো। পরে জানতে পারলাম যে ওর ফ্যামিলি লোকজন আমার বাসায়, এবং ওখানে বিচারের মতো একটা কোনো ব্যাপার বা ওনারা অভিযোগ নিয়ে গেছে আর কি আমাকে নিয়ে। সো এই যেটা হয়, দুই ফ্যামিলির মধ্যে অনেক কথা কাটাকাটি, এই সেই হাবিজাবি, আমাদের দুইজনকে সামনাসামনি করা হলো, এন্ড দেন অনেক কিছু আর কি। এটা পুরো সিনেমার গল্প, আমি একটু শর্টকাটে শেষ করি। দেন ওই রাতে যেটা হয় যে ওর ফ্যামিলি ডিনাই টু টেক হার, যদি আমার সাথে থাকতে চায়। এন্ড ও আস্ক করা হয় যে তোমার কাকে লাগবে। সে সেড আমার আম্মাকে লাগবে, বা তোমার মাকে লাগবে, না তোমার ভাইকে লাগবে। ও বলে আমার দুইজনকেই লাগবে। এন্ড দেন ওর ফ্যামিলি অ্যাগেন সেড যে না, একজনকে চুজ করো। শি টুক মেবি 20 minutes টু অ্যান্সার দ্যাট। এবং ওই 20 minutes ছিল আমার লাইফের সবচেয়ে কঠিন সময়, যে কিছু বলো না কেন এটা। তো it was an acid test for you and her also. হ্যাঁ। তো যেটা হয়, তো আমার কাছে মনে হয় যে এই ধরনের গল্প, 20 মিনিট ওকে কোনো মোটিভেশন দেন নাই? না, সবাই চুপ, সবার সামনে। তারপরে কি হলো? সবার সামনে সে ওয়াজ, মানে ও খুবই চুপ ছিল, ওকে ফোর্স করছিল তোমার মুখ থেকে একটা ওয়ার্ড বের করতেই হবে, এই সে হবে যাবে। 20 মিনিট পরে মনে হয়, 20 মিনিট মনে হয় 15 মিনিট পরে ও বলে আমি ইরফানের সাথে থাকবো। The best one, bro. Definitely. দোয়া এবং এরপর ওর ফ্যামিলি একটু রাগ করে, খুব স্বাভাবিক। ওই জায়গাটাকে আমরা ছোট করছি না, এটা খুবই স্বাভাবিক। আমি বাপমা হলে তো মানে কি মানুষ করলাম এতদিন। তো যাই হোক, এরপরে যেটা হয় যে আমার ফ্যামিলি তো প্রস্তুত ছিল না, ওর ফ্যামিলিও প্রস্তুত না, সবকিছু মিলাই দুই ফ্যামিলি। পরে যেটা হয়, ওর ফ্যামিলি চলে যায় ওকে ফেলে। আমার ফ্যামিলিও বলে যে নো, মানে এইভাবে তো হয় না, আমরা বাড়ির মধ্যে থাকি তো। আমার বড় ভাই আমাকে অনেক আদর করতেন, আমার বড় ভাইয়া। বড় ভাই তো একেবারে খুব ফেড আপ, কি এটা কি হচ্ছে, এসব কি হচ্ছে, মানে কি তুমি ওকে বিয়ে করবা, মানে এই বয়সে তোমার বিয়ে বয়স হয়েছে, হ্যাঁ তুমি ওকে বিয়ে করবা। আপনি তখন মনে হয় অনার্সে পড়েন নাকি? আমি সেকেন্ড ইয়ারে। রাইট, 20 হলে তাই হওয়ার কথা, মানে সেকেন্ড ইয়ারে। হ্যাঁ, এরকম আর কি। তো বললো যে, যাই হোক, যেটা তখন আমি বুঝতে পারছিলাম যে একবার যদি এবার ওকে আমি মানে হারাই ফেলি, তাহলে আর পাওয়ার সম্ভাবনা নাই। তো পরে আমার আম্মা আব্বা মিলে ডিসিশন নিল যে ওদেরকে বিয়ে করে দাও। দেন আব্বা আম্মা, আমার বোন জামাই, আমার আপুর হাজবেন্ডকে বললো হ্যাঁ যে একটা ব্যবস্থা করো। দেন উনি ব্যবস্থা করলেন সব। হ্যাঁ। কত সালে বিয়ে? 2008-এ। দেন রাত 12টা বাজে, তখন আমরা কাজী অফিস খোলাই, কাজীকে ডেকে অফিস খোলাই। উকিল ঘুম থেকে উঠে, মানে তার চোখে পুরা ঘুম, সে খুবই বিরক্ত। হ্যাঁ, এতটাই মানে রাত 12টায় বিয়ে পড়াইতে হইতেছে তাকে। সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপারটা হচ্ছে, তো সে যখন বিয়েটা পড়াবে, নাম জিজ্ঞেস করলো, তারপর যে বয়স,
আমি বললাম, সে তো দেখে হিসাব করে আমার কিছু বয়স কম, সে এমনি তাকায় আমার দিকে, আমি তাকায় আছি, কারণ হচ্ছে আগে তো হচ্ছে আমার এখানে টি শার্ট পরা একটা, এখানে ইগলের একটা লোগো, ইগলের একটা কি বলবো প্রিন্টেড একটা জিনিস, আর দিকে 3/4 পরা, মানে কাজী অফিসের এক্সপ্রেশন থেকে মনে পারলে সে আমাকে মারে তখন পরে। আর আমি তো ছিলাম হচ্ছে 3/4 আর টি শার্ট পরা, হ্যাঁ, ওই অবস্থায় বাসা থেকে বেরিয়ে যায় আর কি। তো এরপরে হচ্ছে ওই রাতে আমার ওয়াইফের হাজবেন্ডের ওনার একটা ফ্রেন্ডের বাসায় এক রাত থাকা, অ্যান্ড দেন আমাদের মোবাইল টোবাইল অফ করে দেয় আমরা, কজ হচ্ছে বুঝতে পারতেছিলাম যে অ্যাকচুয়ালি আমি যত সহজে আপনাকে কথাগুলো বললাম, সিচুয়েশন এত সহজ ছিল না, অনেক উত্তপ্ত সিচুয়েশন ছিল। অ্যান্ড দেন যেটা হয় হচ্ছে আমরা এরপরে 6 মাস এই বাসায় তো হ্যাঁ, এরপর 6 মাস পরের দিন হচ্ছে আমার বড় আপা হচ্ছে এই হোল সিচুয়েশনের মধ্যে ছিলেন না, উনি পরে যখন খবর পাই, তো পরে বড় আপু বললো যে আমি রাখবো ওকে। আমাকে আমার মানে ভাই বোন খুব আদর করতেন আর কি, বড় আপু ভাইয়া সবাই। তো বড় আপু বললো আমি ওকে রাখবো। তো পরে আমরা গিয়ে বড় আপার বাসায় উঠি, বিকজ আমার ভাইয়া কোনোভাবেই আমাদেরকে বাসায় জায়গা দিবে না, কারণ ভাইয়ের খুব অপমান লাগছে জিনিসটা, মানে যে সিচুয়েশন গুলো ঘটছে বাসায়, এন্ড দেন সবকিছু মিলায়। বাট আমি মানে এই জিনিসগুলো তখনকার সিচুয়েশন, আমি এবং প্রত্যেকটা ফ্যামিলিকে আমি তখন সাপোর্ট করি, যার যার অবস্থানকে আমি এখনো সাপোর্ট করি, বিকজ ওর ফ্যামিলি ভেবেছিল ডেফিনেটলি প্রত্যেকটা ফ্যামিলি তার মেয়ের জন্য একটা বেটার ফিউচার চাইবে, হ্যাঁ, আবার আমার ফ্যামিলিও তা আমার জন্য বেটার ফিউচার চাইবে। কোন ফ্যামিলি এখানে আসলে কাউকে আমি ব্লেম কখনোই করি না, আমি যা সিচুয়েশন গুলো কি হয়েছে আপনাকে বললাম আর কি। আলহামদুলিল্লাহ এখন তো সবই ঠিকঠাক, আলহামদুলিল্লাহ। আমার মাঝখানে যদি আমার ভাইয়ার সাথে আমার প্রায় 7 বছর কথা হয় নাই এই ঘটনার পরে। হ্যাঁ, আমার ভাইয়া মানে কথা হয় নাই বলতে কি উনি একেবারেই না, হ্যাঁ, আমার ওয়াইফের সাথে তো হয়ই নাই। হ্যাঁ, ভাইয়া এর পরে 1 বছর পরেই দেশে বাইরে চলে যায়। এরপরে ভাইয়া আস্তে 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 7 বছর পরে যখন আমি এই কম্পিটিশনটা উইন করি, কম্পিটিশন উইন করার পরে ভাই আমাকে অস্ট্রেলিয়া থেকে ফোন দেয়, মানে হি ওয়াজ সো ইমোশনাল। কারণ হচ্ছে কি ডেফিনেটলি ভাই হিসেবে উনি তো সবসময় চাইতেন যে আমি আসলে ভালো কিছু করি। উনি তো ভেবেছিলেন ডেফিনেটলি 20 বছর বয়স একটা ছেলে যদি এভাবে এলোমেলো করে বিয়ে করে ফেলে, তাহলে তার ক্যারিয়ার বা ফিউচার নিয়ে তো ফ্যামিলি ওরিড থাকবে, নট অনলি ক্যারিয়ার, সংসারটাও কি অবস্থা দাঁড়াবে সেটা, তার পড়াশোনা হবে না, কিছু হবে না, সে তো ধ্বংস হয়ে যাবে, এই টেনশন তো সবার থাকে না। আপনি ডেফিনেটলি আপনার ক্যারিয়ার অনেক সাকসেসফুল একটা সময় পার করছেন, এটা নিয়ে আমার আড্ডা ডেফিনেটলি হবে, কিন্তু এই যে 18 ইয়ার্স আপনারা একসঙ্গে থাকলেন, এখন তো খুব সুন্দর একটা স্টেজ, কিন্তু আপনাদের আন্ডারস্ট্যান্ডিং বোঝাপড়াটা কি ছিল? লাইক সেম এজ, চাল নেই চুলো নেই একটা অবস্থা, পকেটে পয়সা নেই, কিন্তু বয়সটা আবার খুব রঙিন একটা বয়স। হাউ ডু ইউ ম্যানেজ? কিভাবে আপনাদের আন্ডারস্ট্যান্ডিংটা কি ছিল? আন্ডারস্ট্যান্ডিং বলতে কি মানে ওরকম কিছু না, মানে জিনিসটা হচ্ছে কি আমি আসলে অনেক বেশি, আমার সবচেয়ে বড় অ্যাডভান্টেজ ছিল হচ্ছে আমি অনেক বেশি লাইক মানে কি বলবো, সে অনেক সার্কেল মেনটেন করতাম না। আচ্ছা, মানে সে অনেকের খুবই লাইক অনেক ফ্রেন্ডস থাকে না, আউটার ফ্রেন্ডস, আউটডোর ফ্রেন্ডস, আমার আজকে অমুক ফ্রেন্ড এসে ওই সার্কেলে আড্ডা, আমার কালকে তমুক সার্কেলে আড্ডা, বা অনেক একটা রেগুলার আড্ডা থাকে ফ্রেন্ডদের সাথে, সেটা রাত 8টার পরে হোক, 12টার পরে হোক, 11টার পরে হোক। হ্যাঁ, সো আমার খুব ভালো ফ্রেন্ডস আছে, বাট আমার কোনো সার্কেল নাই, মানে আমি স্পেসিফিক অমুক টাইমে গিয়ে অমুকের সাথে আড্ডা মারতে হবে বা এই গল্প আমার নাই। হ্যাঁ, সামটাইমস ফ্রেন্ডসদের সাথে আড্ডা হয়, দেখা হয়, সেটা ডিফারেন্ট কেস, বাট আছে না যে অনেক মানুষের হ্যাবিটে তো এটা আছে, বাট আমার ওরকম কখনোই না। তো যে কারণে আমি খুব কেউ আমাকে কখনো কোনো বিষয় ম্যানিপুলেট করতে পারেনি। আমার যত শেয়ারিংস, যত কথাবার্তা, সবকিছু যেহেতু 18 বছর বয়সে তোর আমার প্রেম, হ্যাঁ, ওর সঙ্গে শেয়ারিংটা ছিল, সবকিছু আসলে ওর সঙ্গে শেয়ারিংটা ছিল। তো ওই মেন্টাল হাইটটা ম্যাচ করেছে বলেই তো আসলে আমরা একটা রিলেশনশিপে ছিলাম। তো এরপরে যেটা হয়েছে, আমরা খুব বেশি মানে আমরা আমাদের সিচুয়েশনটাকে অনেক বেশি বুঝতাম। আমার কাছে মনে হয় যে আমাদের বর্তমান সিচুয়েশন এইটা, এখানে চাইলে আমি হয়তোবা লাক্সারি হয়তো দূরের কথা, বাট বেসিক কিছু নিডস তো হয়তো মাঝে মাঝে আমাদের কপালে জুটতো না, বা আমরা জানতাম যে এটা আমি অ্যাফোর্ড করতে পারবো না। সে ফর এক্সাম্পল, আমরা তো স্টুডেন্ট ছিলাম, তো হ্যাঁ, তখন আমার প্রথম ডিসিশনটা ছিল, এবার কয়েকদিন পরে আমাদের অনার্স সেকেন্ডের ফাইনাল ছিল, আমাদের বিয়ের কয়েকদিন পরেই। সো আমাদের বেসিক প্রথম গল্পটা ছিল হচ্ছে কোনো না কোনো ভাবে আগে অনার্স সেকেন্ডের ফাইনালটা শেষ করি, এরপর দেখা যাবে আমরা কি করব। তখন ছিলাম আমরা আপুর বাসায়, আপুর বাসায় থেকে ফাইনালটা শেষ করলাম, এবং উই ওয়ার সো লাকি, আমরা দুজনে ফার্স্ট ক্লাস পাই। দুজনেই ফার্স্ট ক্লাস পাই, এবং অ্যান্ড দেন থার্ড ইয়ার আসার পর আমি এরপর ফাইনাল দেওয়ার পর আমি একটা জব নেই,
একটা এটা হচ্ছে এক্সিকিউটিভস কেয়ার চিটংয়ে। ওনার হচ্ছে অস্ট্রেলিয়ান আইডিপির সেন্টার, মানে এক্সাম সেন্টার অস্ট্রেলিয়ান আইডিপির, যেখানে হচ্ছে IELTS, স্পোকেন ইংলিশ এসব করানো হয়। তো ওইখানে মার্কেটিং আমি জব নেই, এবং মাই স্যালারি ওয়াজ অনলি 7,000। ওকে। তো এটা কেন নেই, কারণ এই 7,000ও তখন আমার হচ্ছে ড্যামেজ কন্ট্রোলের কিছু অংশ, যে আমার বেসিক গুলো আগে আমি ঠিক করি। ওই জবটা পাওয়ার পর আমি আপুর বাসা থেকে শিফট করি, মানে আপুর বাসায় আর থাকি নাই। এরপর আমি ছোট্ট একটা বাসা নেই, খুবই ছোট বাসা, যেটার রেন্ট হয়তো 3,000, 3,500 এরকম। এই রেন্টটা আমার আব্বা আমাকে দিয়ে সাপোর্টটা দিত, আর বাকি ফ্যামিলির খরচ আমি চালাতাম ওই 7,000 টাকার মধ্যেই। সো ইন বিটুইন আমি দেখলাম যে এই বাজেটে আমি এই আমরা দুইজনের স্টুডেন্ট, দুইজনের মধ্যে একজন টিচারের কাছে পড়তে পারবো, আরেকজন পারবো না। তো পরে ও পড়েছে টিচারের কাছে, আর ও আমাকে এসে আমাকে পড়াইতো। সো এইভাবে করে করে আমরা অনার্সটা শেষ করি। সো স্টেপ বাই স্টেপ আর কি। এরপর আস্তে আস্তে যখন ঢাকায় চাকরি ট্রাই করছিলাম, যেহেতু আমি তখনও মাত্র স্টুডেন্ট, ডেফিনেটলি কোনো কোম্পানি আমাকে নিবে না। সো আই ওয়াজ সো লাকি যে একটা কোম্পানিতে আমি, তারপর আমার সিভিটা ড্রপ করি, ওরা আমাকে কল করে। এন্ড দেন ঢাকায়, এটা হচ্ছে ব্রাদার ইন্টারন্যাশনাল সিঙ্গাপুর প্রাইভেট লিমিটেড। ওরা হচ্ছে গার্মেন্টস সুইং মেশিন আছে, ইন্ডাস্ট্রিয়াল সুইং মেশিন, এটা হচ্ছে সুইং মেশিনের ব্র্যান্ড, ব্রাদার, জাপানিজ একটা ব্র্যান্ড। ওকে। সো ওদের লিয়াজন অফিসে আমার জব হয়। তো এবং আমি খুব কম স্যালারিতে রাজি হয়ে যাই আর কি ওটাতে। আমার ইন্টেনশন ছিল যদি আমি ঢাকা শিফট করতে পারি, যদি আমি এখানে কিছুদিন স্টে করতে পারি, তাহলে কোনো না কোনো ভাবে ওই যে আমার অনেক আগের একটা স্বপ্ন অ্যাক্টর হওয়ার, এইটা হয়তো উইংস আমি পেয়ে যাব। এটা ছিল আমার, মানে আমার হচ্ছে আগে আমি একটু সেটেল হই, ড্যামেজ কন্ট্রোল করি, এরপর গ্র্যাজুয়ালি আস্তে আস্তে আমি আগাবো। আমি কখনো দৌড়াদৌড়ি করি না লাইফে, মানে খুব তাড়াহুড়া করি নাই। ওকে। আমি কখনোই, কারণ আমার সিচুয়েশন ওয়াইজ আমি সবসময়, তার সাপোর্টও ছিল নিশ্চয়ই। হ্যাঁ হ্যাঁ, ডেফিনেটলি। তো এরপর ঢাকায় আসলে আসা আর কি। এরপর ঢাকায় জব করতেছি এন্ড দেন ও ঢাকায় আসার প্রায় 1 বছর কি 2 বছর পরে ও গ্রামীণ ফোনে কাস্টমার কেয়ারে জব পায়। ওকে। ওইখানেও জব করা শুরু করে। সো ও জব করছে, আমিও জব করছি, এন্ড দেন আলহামদুলিল্লাহ একটু বেটার হচ্ছে জিনিসগুলো। বাই দিস টাইম আমরা আবার পড়াশোনাও চালাচ্ছি, চিটংয়ে গিয়ে পরীক্ষা দিয়ে আসছি, এবার ফাইনাল হলে। হ্যাঁ, সো আমরা কখনো এটা ভাবি নাই যে আমরা মানে বিয়ে হয়ে গেছে, পড়াশোনা করবো না, লাইফে আর কিছু করতে পারবো না, কখনোই না। বাট আমাদের একটা ইচ্ছা ছিল যে আমাদের ফ্যামিলি আমাদের জন্য কষ্ট পেয়েছে। ট্রু, এটা খুব ইন্সপায়ারিং গল্প না কোনো কাপলের জন্য। আমি বলবো না যে এটা খুব ইন্সপায়ারিং গল্প, আমরা বিয়ে করে ফেললাম। বিউটি সাইডেরই একটা নেগেটিভ ইফেক্ট থাকে। হ্যাঁ, ডেফিনেটলি এটা, কারণ ফ্যামিলি আমাদের শত্রু না, ফ্যামিলি সবসময় আমাদের জন্য ভালো চায়। হ্যাঁ, দিন শেষে তোমাদেরকে পছন্দ করো, আমাদের গল্পটা বলি। এখানে কিন্তু একটা ইম্পর্টেন্ট ব্যাপার আছে। আমি যে আপনাকে বললাম না ইউ গট দ্য বেস্ট, এটার পেছনে কারণ আছে। কারণ আমার কেন জানি মনে হয় আমাদের ভাবি ওই সময়টাতে এই চিন্তাটা করেছেন যে এই মুহূর্তে যদি সে ফ্যামিলিকে সাপোর্ট করে, সে আপনাকে লুজ করে ফেলবে একদম পার্মানেন্টলি। কিন্তু এই মুহূর্তে যদি আপনাকে সে উইন করে, তার লাইফে সারাটা জীবনের সুযোগ থাকবে ফ্যামিলিকে আবার উইন করে। কিন্তু এইটা আপনি ওই সময়টাতে সে যদি ফ্যামিলি চুজ করতো, ডেফিনেটলি আপনি তাকে আর ওইভাবে, ওইটা সারা জীবনে আপনার মনে একটা কষ্ট তো থাকতো, সেটা আমারও থাকতো, সেটা তারও থাকতো। সেটা আমার একটা বেস্ট ডিসিশন সে ডেফিনেটলি নিয়েছে। এখন সেই এটার জন্য তো এমনটা, এটা খুব ইজি ডিসিশন না কিন্তু, অফকোর্স একটা ছেলের জন্য না, একটা মেয়ের জন্য না, অফকোর্স না, যে এটার জন্য অনেক বড় একটা স্যাক্রিফাইসের ব্যাপার আছে। সম্পর্ক কত বছরের ছিল? 2 বছর। 2 বছর। তো 1 বছরের সম্পর্কে, আরেক বছর ঝামেলা। মানে ঝামেলা বলতে হচ্ছে এর মধ্যে ওর বিয়ে ঠিক হওয়া, এর মধ্যে অনেক গ্যাঞ্জাম, ওর থেকে মোবাইল নিয়ে নেওয়া, আমার সাথে যোগাযোগ করতে না দেওয়া। এই লাস্টের 1 বছর ছিল পুরা মানে কি বলবো, স্যাড পার্ট আর কি। হ্যাঁ, মানে কি করব লাইফে, কি হবে, ওর কলেজ বন্ধ করে, কলেজ বন্ধ করে দেওয়া, টিচারের কাছে আসতে না দেয়া, হ্যাঁ, অনেক ধরনের মেন্টাল টর্চার এন্ড অল। আপনারা মেন্টালি একটা স্টেবল জায়গায় যাওয়ার আগেই ঝড়ঝাপসা শুরু হয়ে গেছে। অনেক কিছু, অনেক ছোটবেলায় আসলে যেটা বললাম যে ছোটবেলায় পড়াশোনা করার টাইমই পাইনি এসব করতে করতে, বিশ্বাস করেন। আপনি আপনি বোধহয় চ্যানেল আইয়ের কোন একটা প্রোগ্রামের কথা বলছিলেন। ওকে, ফাইন। সো ওখানে আপনি উইন করলেন, করার পরে কি আপনার ক্যারিয়ার মিডিয়াতে শুরু হলো ওখানে? হ্যাঁ, ওটার পরে, এরপরে যেটা হয় যে না, এরপরে আমি আমরা কাজ করতে করতে হঠাৎ করে, মানে আমার ওয়াইফ, ডেফিনেটলি আমরা তখন খুব বেশি ল্যাভিশ কিছু করতে পারছিলাম না, একটা চিলে কোঠায় থাকতাম আমি, আমার ওয়াইফ। শুরুতে আমার কাজিনের সাথে আমি সাবলেটে একটা বাসায় ছিলাম উত্তরায়, এন্ড দেন পরে কিছুদিন পরে আমরা একটা চিলে কোঠা খুঁজে পাই। তো পরে আমরা চিলে কোঠায় উঠে যাই আর কি। সো ওখানে বেশ কিছুদিন আমরা ছিলাম, অনেক দিন ছিলাম। এখনো মনে আছে, আমার খুব ভয় হতো যখন ঘূর্ণিঝড় হতো, আমরা চিন্তা করতাম হায় চিলে কোঠা টিন উড়ে যায় কিনা। হ্যাঁ, মানে কারণ ঘূর্ণিঝড় চিলে কোঠার টিনটা কাঁপতো আর কি, ওটা উপরে টিন ছিল আর নিচে পাকা। সো এটা খুবই ইন্টারেস্টিং মোমেন্ট ছিল আমাদের। এরপর গ্র্যাজুয়ালি আমার ওয়াইফ একদিন বললো যে আমাদের লাইফে বোধ হয় একটু কিছু এক্সট্রা দরকার, ভেরিয়েশন দরকার, এইভাবে আর ভালো লাগে না।
এন্ড দেন এই চিন্তা করতে করতেই হঠাৎ করে একদিন ওই দেখলো ওই যে এটার বিজ্ঞাপনটা ইমামি ফ্যান হ্যান্ডসাম দি আলটিমেট ম্যান বিজ্ঞাপন, ও তুমি এখানে ট্রাই করো না। ওকে, ওই বললো। আমি বললাম তুমি হচ্ছে ওই মেয়ে যে মেয়ে কলেজে অন্য কোনো মেয়ে আমার দিকে কোনা চোখে তাকালো তুমি আমার সঙ্গে ঝামেলা করছো, হ্যাঁ ওই মেয়েকে কি তুমি একদম ঝাড়ি মেরে আসছো, আর সেই মেয়ে বলতেছে আমি এখানে পার্টিসিপেট করবো, এখানে তো নায়ক বের করবে ওরা। আমি না, এসব আমার লাইফ, আমার ঝামেলাই লাগবে না, আমি আমি খুব ঝামেলা চাই না। হ্যাঁ, ওরে তোমার নিয়ত খারাপ এখনই, তুমি এখানে কি খারাপ কাজ করবে কেন? নায়ক হবা তার মানে কি? হ্যাঁ, আমি তো নায়ক হওয়া মানেই তো নায়িকাদের সাথে কাজ করা। তুমি তো খুবই পজিটিভ। মানে এমন হয়েছে আমার মনে আছে আমার অনার্স ক্লাসে ও আমার ক্লাস করতে দিত না, তুমি ক্লাসে আসবে না। মানে কেন? ওকে ওই মেয়ে তোমার দিকে তাকাইছে। ওকে। ভালোবাসা মধুর থাকলে এগুলো একটা সময় পর্যন্ত মধুরই লাগে, কিন্তু এরপরে যে যখন এটা মধুর যে ছিল খুব বেশি সেটা না, মানে এখন I had to manage. As I loved her, I had to manage. Okay, fine, যাও, আসলাম না ক্লাসে আমি। হ্যাঁ, এরকম ব্যাপার স্যাপার। পরে আমি বললাম তুমি সেই কিভাবে আমাকে আসলে এই জায়গায় আসতে বললাম, মিডিয়া লাইনে আমি কিভাবে, আমি তো যদি আমার ভেতরে ইচ্ছা ছিল আমি অ্যাক্টর হব, বাট এইভাবে ওর থেকে মানে লাইক আই ওয়াজ কনফিউজ যে ও আসলে কি চায়। পরে আমি বললাম না, এখানে না, আমি যেখানে আছি সেটা করতে থাকি। এরপর ওইটা যখন লাস্ট ডে আসলো ও আমাকে ফোন দিল, তুমি কি ওখানে সাবমিট করছিলে? আমি নো। কেন করো আজকে লাস্ট ডে? আমি হোয়াট, তুমি আসলে সিরিয়াস? কেন সিরিয়াস? আমি বললাম আমার তো ছবিই তো না, কি ছবি সাবমিট করবো আমি ওখানে? পরে ওরা আমার একটা কাপল ছবি ওইখান থেকে ওকে সরিয়ে আমারটা ক্রপ করে আমি তবে সাবমিট করি। দেন আই সেড টু হার যে এমনিতে রিজেক্ট হবো, হ্যাঁ এই ছবি দিয়ে আমাকে সিলেক্ট করার প্রশ্নই আসে না। বাট লাকিলি যেটা হইলো যে অনেকদিন পরে দেখি হঠাৎ কল আসছে যে আমি সিলেক্টেড। সো এই তো পরে ডেফিনেটলি এটা উইন করার পরে নিশ্চয়ই আপনার লাইফটা একটু অন্যরকম হয়ে গেল। হ্যাঁ অবশ্যই একটু অন্যরকম বলতে কি মানে শুরুতে খুবই কঠিন ছিল, কারণ হচ্ছে প্রথমত আপনি নর্মাল একটা মানুষ, হঠাৎ করে আপনি একটা কম্পিটিশন উইন করে গেলেন, মানে ইউ ওন দ্য কম্পিটিশন বাট ইউ ডোন্ট হ্যাভ মানি, বিকজ আমি তখন জব ছেড়ে দিচ্ছিলাম। হ্যাঁ, জব ছেড়ে দেওয়ার পরে এখন কম্পিটিশন উইন করলাম, একটা কম্পিটিশন উইন করা মানেই তো আসলে আপনি সেটেল না মিডিয়াতে, আপনাকে আপনার জায়গাটা তো অর্জন করে নিতে হবে। কম্পিটিশনটা একটা প্ল্যাটফর্ম, এরপর আপনি আসলে কিভাবে কতটুকু ভালো কাজ করছেন এটার উপর ডিপেন্ড করে আসলে আপনি এখানে কাজ করতে পারবেন। সো এটা তো আরো একটা কঠিন, অনেক বড় কঠিন পরীক্ষা, কারণ আমি এত নতুন ছেলে, আর ইন্ডাস্ট্রিতে তখন অনেক স্টার সুপারস্টার কাজ করছেন, আমাকে নিয়ে আসলে কে কাজ করবে? সো প্রথম 1 বছর আমার জন্য খুবই কঠিন ছিল, মানে অ্যাটলিস্ট অল্প স্বল্প যা কাজের সুযোগ পেতাম ওটা দিয়ে আসলে মানুষের কাছে পৌঁছানো। তখন ইউটিউবটাও অতটা ছিল না, ছিল চ্যানেল। সো কজন আসলে চ্যানেলে কাজ দেখছেন বা আমাকে মার্ক করছেন, এটাও একটু কঠিন ব্যাপার ছিল। তো সেই জায়গাতে তারপর আলহামদুলিল্লাহ একটু স্ট্রাগল গেছে প্রথম 1 বছর। 1 বছর পর আস্তে 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 আমি আবার সেই ড্যামেজ কন্ট্রোল থিওরিতে চলে গেলাম, যে কতটুকু কাজ করতে হবে একটু সার্ভাইভ করতে হলে। তো গ্র্যাজুয়ালি করতে 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 আস্তে 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 আসলে আমাকে পিক করলো যখন কিনা আমার আসলে এরকম একটা কাজ দরকার, কারণ আমি অনেক কাজ করতে চাই নাই, যেতে বললাম যে আমি যে প্র্যাকটিসের মধ্যে ছিলাম যে আমি আসলে অনেক কাজ করতে চাই না লাইফে, কারণ কাজটাকে আমি ভালোবাসি, আমি একটু ভালো ভালো কাজগুলো করার চেষ্টা করতাম। তো রাজভাই আমাকে আসলে এটা নিয়ে প্ল্যান করলেন, আমাকে বললেন, আমি বললাম রাজভাই আমি করবো। এবং আমি এই সিরিজ চলাকালীন সময়ে সামহাউ উই প্রেডিক্টেড বা একটু ফোরকাস্ট করতে পেরেছিলাম যে এই গল্পটা মানুষের মধ্যে একটা জায়গা করে নেবে। হ্যাঁ, এবং রাজভাই একটা ড্রিম প্রজেক্ট ছিল। রাজভাই কজ হি ইজ দ্য প্রডিউসার, হি ইজ দ্য ডিরেক্টর। হ্যাঁ, উনি কিন্তু একদম জান প্রাণ উজাড় করে দিয়েছেন এটার জন্য। ইভেন এই গল্পের স্ক্রিপ্টিং, ডিরেকশন, এভরি সিঙ্গেল থিং এ ওনার পার্টিসিপেশন ছিল। যখন ডিরেক্টর এত সিরিয়াস হবে তখন প্রত্যেকটা আর্টিস্ট আসলে সিরিয়াস না হয়ে কোনো উপায় নেই। আমরা চেষ্টা করেছি, রাজভাইয়ের স্পেসিফিক ব্রিফিং ছিল প্রত্যেকটা ক্যারেক্টার নিয়ে। সো আমরা একেবারে শুটিং এর 2-3 মাস আগে থেকে অ্যালাইন ছিলাম, কেউ 2-3 মাস আগে থেকে, কেউ 6 মাস আগে থেকে, কেউ 1 মাস আগে থেকে, যার যখন আসলে কল পড়েছে আর কি। সো আমি যখন থেকে অ্যালাইন ছিলাম 2 মাস আগে, 3 মাস আগে থেকে আমি ইনভলভ হয়েছিলাম এই প্রজেক্টে শুটিং শুরু হওয়ার। তো আমি অ্যালাইন ছিলাম রাজভাইয়ের সাথে আমার কয়েকবার বসা হয়েছে ব্যাপারটা নিয়ে। বাট আমি ওই সময় বাইরে খুব একটা কাজ করি নাই, কারণ আমার কাছে মনে হচ্ছে দিস ইজ দ্য ক্যারেক্টার। হয়তো একটু শেডস আছে, প্রচুর শেডস আছে ক্যারেক্টারের মধ্যে, সে মানুষ সামহাউ একটু কনফিউজ হয়ে যাবে ক্যারেক্টারটা নিয়ে। আমার কাছে মনে হচ্ছে আমি একটু কনফিউজড হয়ে যাচ্ছিলাম, আসলে এই ছেলে চাই কি। মানে ওকে আপনি কোনো ব্রিফে আবার এই ছেলেকে আপনি লাইক ফলসও বানাতে পারছেন না, আবার রাইটও বলতে পারছেন না। সো খুবই ইন্টারেস্টিং একটা ক্যারেক্টার আমার কাছে মনে হয়েছিল। এবং যেহেতু উনি একটা বিদেশি গল্প থেকে, পাকিস্তানি গল্প থেকে ইন্সপায়ার্ড এটা, এবং আমি ওটা দেখিও নাই, মানে আমি জানতামও না। উনি বলার পর জানলাম, উনি নিজেই বলেছেন যে এরকম একটা পাকিস্তানি সিরিজ থেকে আমি ইন্সপায়ার্ড, বাট গল্পটা আমাদের মতো করে বলবো।
তাই বললাম ভাইয়া আমি সিরিজটা দেখি না, তাহলে কি দেখিনি বল কিনা, দেখার দরকারই নেই, তুমি জাস্ট তোমার মতো করে যাবে। আমার এটা তোমাকে বলা উচিত, আমি তোমাকে বললাম, বাট তুমি দেখবাই না, তুমি ক্যারেক্টার ওয়াইজ আমাদের মতো করে যাবা। সো আমি পুরো সিরিজ জুড়ে এত বকা খেয়েছি মানুষের কাছ থেকে বিভিন্ন কারণে, কারণ বকা খাওয়ার মতোই আসলে অনেকগুলো আসে। বকা দিল মানুষ, গালি দিল, আসলে মানে যা মুখে আসে। বাট আমি জানতাম যেখানে গল্পটা আসলে শেষ হবে, দ্যাট ওয়াজ দ্য সিন ফর মি। কারণ এটা শুধু আমি না, এটা অনেক ছেলের গল্প। এই পরশু আমি একটা মিটিং করছিলাম, একটা কর্পোরেট কোম্পানির সিইও, এবং আমি মিটিং করতে গেলাম, বাট মিটিং এর আগে আধা ঘন্টা খালি উনি আমার ক্যারেক্টার নিয়ে কথা বলেছেন। এটা আমার জন্য একটা অ্যাচিভমেন্ট। খুব ভালো একটা সময় গেল আপনার সঙ্গে। ইউ আর ভেরি ডাউন টু আর্থ, দ্যাটস দ্য থিং দ্যাট, যেটা আমরা অলওয়েজ সার্চ করি মানুষদের মধ্যে। আপনি আপনার কাজ দিয়ে আরো বড় জায়গাতে যাবেন, সেই প্রার্থনা থাকলো, দোয়া থাকলো।